দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 সকালের সংবাদ, আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। 7 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই রীতিমতো ফাঁকা রাজধানী ঢাকা। চলছে না বাস, সিএনজি কিংবা মোটরসাইকেল। তবে গলি থেকে সড়ক জুড়ে রিকশার দাপট বেড়েছে বেশ কয়েক গুণ। কর্মীদের যাতায়াতে নিজস্ব পরিবহনের শর্ত থাকলেও তা বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান না মানায় ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। দীর্ঘ পথ হেঁটে যেতে হয় তাদের কর্মস্থলে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 7 দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন। আগের সীমিত সর্বাত্মক সহ আরো বাহারি নামের বিধিনিষেধের অভিজ্ঞতা নিয়ে যারা বৃহস্পতিবার সকালে রাস্তায় বেরিয়েছিল তাদের কাছে বহুদিন পর ঢাকা ছিল অপরিচিত। মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি, ফাঁকা সড়ক, যানবাহন সংকটে অতি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিড়ম্বনায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন শিল্প কারখানার কর্মীরা। এত টাকা দিয়ে আমাদের প্রতিদিন আসা যাওয়া সম্ভব না। আমরা তো নিম্নমানে আয় কাজ করি। ঘর ভাড়া আছে, খাবার আছে, ছেলে সন্তান আছে, ঘরে বসে থাকো তার কিছু করা যায় না। বড় লোকের গাড়ি চলে, সবার গাড়ি চলে, কিন্তু আমাদের গাড়ি কেন বন্ধ করে দিল? মানুষের পেটে যদি ভাত না থাকে, লকডাউনে আসলে মানুষের দারিদ্র ক্ষুধায় যদি হয় তো লকডাউন মানুষ মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়। অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধে রাজধানীর যাত্রাবাড়ি, মগবাজার, গুলশান সহ রাজধানীর সব সড়কে যান্ত্রিক যানবাহনকে পুলিশের তল্লাশির মুখে পড়তে হলেও রিকশার আরোহী আর পথচারীরা ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। এই সুযোগে অনেকে রাস্তায় বের হন লকডাউন দেখতে। লকডাউন চলে আর কি, সেই ধরনের আর কি। এটা কি দেখার বিষয় না, কি দেখলেন? দেখলাম গাড়ি টুড়ে চলে কিনা। জেনারেটর বন্ধ হয়ে গেছে, আমি মোবিলের জন্য ঘুরতেছি পাম্পে পাম্পে। ম্যাডাম আসবে আমেরিকা থেকে, তাই এয়ারপোর্ট যাইতে হবে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও গলিপথে ছিল ভিন্ন চিত্র। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। অতি উৎসাহে লকডাউন দেখতে বের হয়ে 550 মানুষকে আটক হতে হলো। গুণ আছে আর্থিক জরিমানাও, আবার জেলেও গেছেন বেশ কিছু মানুষ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন রাজধানীতে দেখা গেল ঠিক এমনই চিত্র। এদিন রাজধানী জুড়ে দেখা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ করেন। নাইম আলজিকোর প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর প্রাদুর্ভাব কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে রাজধানী জুড়ে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। প্রায় প্রতিটি সড়কে দেখা গেল পুলিশের চেকপোস্ট। লকডাউন বাস্তবায়নে সড়কে সড়কে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে এদিনও নানা অজুহাতে মানুষকে দেখা যায় রাস্তায় বের হতে। গাড়ি নিয়ে যাইতে আসি, যেমন তো কিছু পাই না, এই জন্য নিজের গাড়ি ভাড়া চালাই। মালিক বলছে যে আপনার ব্যবস্থা চলে আসবেন। একটু প্রবলেম আছে আর কি, প্রবলেম যাওয়া লাগতেছে আর কি। এটা তো 1 সপ্তাহ বন্ধ, এটা আমরা জানি। তাও আমরা আজকে দেখতে যাব, আর 7 দিনের ভিতরে আর বের হবো না আশা করি। আর বের হবো না স্যার, সরি, আর বের হবো না। বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের আইনের আওতায় আনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। করা হয় জরিমানা, গ্রেফতার করে সতর্ক করা হয় বেশ কয়েকজনকে। যদি দেখি যে আসলে তার জরুরি, কিন্তু সে কোনো জরুরি সেবার সাথে জরুরি তো না, তাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আর যদি দেখেছে এমনি এমনি অপ্রয়োজনীয়, এমনি অতি উৎসাহে ঘুরতে বের হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মানুষের মুভমেন্ট, তিনি কেন বের হয়েছেন তাকে চেকিং করা, এটা ম্যাজিস্ট্রেট উনি নিজেই করছেন। আমরা মূলত তাকে সাহায্য সহযোগিতা করছি। হসপিটাল সার্ভিস বা বাইরে যারা যাবেন এমন কিছু আনঅ্যাভয়েডেবল বিষয় ছাড়া যারা সন্তোষজনক জবাব দিতে পারছে না তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিনা প্রয়োজনে যারাই ঘর থেকে বের হচ্ছেন তাদেরই নিয়ে আসা হচ্ছে আর্থিক জরিমানার আওতায়। এরপরও মানুষ যদি সচেতন না হন তাহলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর লকডাউনের চিত্র দেখাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার ও আরিফিন শাকিল। শুরুতে যুক্ত হতে চাই সহকর্মী মৌ খন্দকারের সঙ্গে। মৌ খন্দকার, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে যে লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র কেমন দেখছেন? এখন প্রায় 7টা বাজে, বেশ 7টা খানিকটা বেশি বাজে। কি দেখছেন রাজধানীর চিত্র? আপনি যেমনটি বলছিলেন, ঢাকায় কিন্তু লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই রাস্তাঘাটে কিন্তু প্রয়োজনীয় গাড়ি ছাড়া তেমন কেউ বের হচ্ছে না। যদিও আজকে শুক্রবার,
গতকালকে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লকডাউন অনেকটাই কমে জোরদারটা কিছুটা হলেও কমেছে, কিন্তু আজকে কিন্তু শুক্রবার যেহেতু দেখলাম যে রাস্তাঘাটে একদমই গাড়ি নেই, আর যে আইন শৃঙ্খলা বাহিনীর টহল সেটি অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যে এখানে র্যাব কর্মকর্তারা এবং পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন তারা অস্থায়ীভাবে চেকপোস্ট বসিয়ে বসে তারা বিভিন্নভাবে চেক করছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে তারা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রাস্তায় তারা সবাইকে চেক করছে, যারা অপ্রয়োজনীয় বের হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং ব্যবস্থা করেছে। এরই মধ্যে আপনি জানেন যে ডিএমপির তেজগাঁ বিভাগের পক্ষ থেকে 302 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এবং এরকম কিন্তু আজকেও তাদের এই অভিযানটি মূলত অব্যাহত থাকবে, কারণ যারাই বিনা প্রয়োজনীয় বের হবে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আরেকটি বিষয়, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন। আজকে যদিও শুক্রবার তারপরেও কিন্তু কেউ থেমে নেই, আর সাধারণ মানুষ আমরা দেখতে পেয়েছি আজকে রাস্তাঘাট এখনো পর্যন্ত ফাঁকা, তবে আসলে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপটা বাড়ে কিনা সেই বিষয়টি আসলে দেখার বিষয়। সেই বিষয়টি আমরা আপনাদেরকে আরও পরে জানাতে পারবো। আরেকটি বিষয় আপনাকে জানাবো যে এই যে আমি এখন আছি গুলশান 1 এবং 1 থেকে 2 পর্যন্ত কিন্তু আপনি যতটুকু দেখতে পেরেছি গাড়ির চাপ একদমই নেই, কুর্মিটোলার দিকেও গাড়ির চাপ একদমই নেই, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা আরও বাড়ার আশঙ্কা আছে, এমনটি বলছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আমরা আরও বিস্তারিত জানতে যুক্ত হব। কুড়িলে আমাদের আরেক সহকর্মী আছেন আরিফিন শাকিল, আমরা আরিফিন শাকিলের সাথে এখন যুক্ত হব। ধন্যবাদ। আসলে মূলত কুড়িলেও একই রকম চিত্র, অর্থাৎ খুব বেশি যানবাহনের চাপ এখন আমরা দেখতে পাচ্ছি না, কারণ আপনি জানেন আজকে শুক্রবার এবং শুক্রবার ছুটির দিনে স্বাভাবিকভাবে ঢাকায় রাস্তায় খুব বেশি মানুষের আনাগোনা থাকে না, এবং আপনার গতকাল থেকে কঠোর লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান থাকার কারণে সাধারণ মানুষও কিন্তু খুব একটা রাস্তায় বেরোননি, এবং যারা বেরিয়েছেন এখন পর্যন্ত কয়েকজন সঙ্গে আমরা যেটা কথা বলছিলাম তারা বলছেন তারা তাদের যে নির্ধারিত জায়গা অর্থাৎ তাদের গন্তব্যে তারা গিয়েছিলেন, যারা এখন বাড়ি ফিরছেন অনেকেরই মূলত রাতে অফিস ছিলেন, সেই অফিস শেষ করে তারা বাড়ি ফিরছেন। এর বাইরে এখন পর্যন্ত গতকালকে আপনি জানেন যে গতকালকে অনেক মানুষকেই আটক করা হয়েছিল শুধুমাত্র এই লকডাউনের কার্যক্রম দেখার জন্য, যারা বেরিয়েছিলেন রাস্তায় বা রাস্তায় যানবাহন চলছে কিনা সেটা দেখার জন্য বেরিয়েছিলেন। আজকে কিন্তু সেই সংখ্যাটা অনেকাংশেই কম, অর্থাৎ যেহেতু এক পাশে বৃষ্টি হচ্ছে ফলে বৈরী আবহাওয়া, আরেক পাশে যানবাহনের অনেক বেশি সংকট, ফলে খুব বেশি মানুষ রাস্তায়ও নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা গতকালকে আমরা দেখেছিলাম, আজকে এখন পর্যন্ত সেই তৎপরতা পরিলক্ষিত হয়নি। এর কারণটা খুব স্পষ্ট, কারণ আপনি জানেন যে যেহেতু রাস্তায় মানুষের সংখ্যা কম, সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীরও তৎপরতা অনেকাংশে কম। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির যে অবস্থা দেখছি, সেই বৃষ্টি যদি আরও বাড়তে থাকে সেক্ষেত্রে হয়তো একই অবস্থা অব্যাহত থাকবে। যদি বৃষ্টি কমে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে পারে বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের জানিয়েছেন। এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা তন্ময়ের কাছে চলে যেতে চাই। তন্ময়। আরিফিন শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে লকডাউনের সর্বশেষ চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা আরিফিন শাকিল এবং মো খন্দকার। যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা রোধে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে। এই সেল করোনার বিস্তার রোধ করতে বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় করবে, মাঠ পর্যায়েও যোগাযোগ অব্যাহত রাখবে। এছাড়াও সার্বিক পরিস্থিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবে এই কমিটি। আজ রাতে দেশে পৌঁছচ্ছে মডার্নার 12 লাখ টিকা, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এক ভিডিও বার্তায় মন্ত্রী জানান, একই দিনে চীনের সিনোফার্মের আরও 11 লাখ টিকাও আসছে বাংলাদেশে। এছাড়াও শনিবার মডার্না আরও 13 লাখ টিকা ও সিনোফার্মের 9 লক্ষ টিকা দেশে আসবে। সব মিলিয়ে মডার্না ও সিনোফার্ম মিলিয়ে 45 লাখ টিকা দেশে আসলে টিকা প্রয়োগ কার্যক্রম জোরদার করা হবে। আগামীকাল রাত 11:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব, এবং ওই রাত্রি 12:30টার দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব। পরের দিন
অর্থাৎ 3 তারিখে মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30টায় পৌঁছাবে এবং সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5টার দিকে পৌঁছাবে। দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিবের সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর শনাক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যদের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এই অবস্থায় করোনা প্রতিরোধ ও মোকাবেলায় দেশের দরিদ্র জনগণের করোনার নমুনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একটি ফোনেই বিনামূল্যে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার, চলে আসছে অ্যাম্বুলেন্সও। এমনই প্রত্যয় নিয়ে রাজশাহীতে কাজ শুরু হয়েছে। শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এমন সেবা চালু করেছে সিটি কর্পোরেশন, মহানগর পুলিশ ও শহীদ জামিল ব্রিগেড। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট। যে কোনো সময় মোবাইল ফোনে একটি কলেই বাড়িতে চলে আসছে অক্সিজেন সিলিন্ডার। হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। এক সপ্তাহের বেশি সময় ধরে এমন সেবা দিয়ে আসছে সিটি কর্পোরেশন, মহানগর পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। প্রতিদিন গড়ে 30 থেকে 40টি ফোন কল আসছে এই 3 সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে। অতিমারিতে এমন সেবা সাড়া ফেলেছে নগর জুড়ে। কাছ থেকে যে দ্রুত পেয়ে যে উপকারটা, এইটাই তো সব থেকে বড়। ফোন দেওয়া মাত্র 5 মিনিটও লাগেনি, ভাইয়ারা এসে পৌঁছায় দিয়েছে। সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ অক্সিজেন এবং জামিল ব্রিগেড অক্সিজেন সহ অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। প্রথম দিকে গড়ে দেওয়া অক্সিজেন ব্যাংকগুলোতে সংখ্যায় সিলিন্ডার কম থাকলেও এখন তা সমৃদ্ধ। দিনে দিনে সংখ্যা ও সেবা বাড়ছে। আমাদের হটলাইনে ফোন দিলেই আমরা অক্সিজেন সম্বলিত সেই অ্যাম্বুলেন্সটি দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। আমাদের রাত 3টা নাই 2টা নাই, যে কোনো সময় পেশেন্টের আমাদের হটলাইনে কল করার পরে আমরা তাদেরকে পৌঁছাই দিচ্ছি। 01789010903 এই নাম্বারটিতে সর্বক্ষণ এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে নগরবাসীর কাছে। এভাবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। আপনি আমি যেই আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো, এটাই কিন্তু যুক্তিযুক্ত। শুধু অক্সিজেন সেবা নয়, করোনা মহামারীতে জনবান্ধব আরও কর্মসূচি নিয়ে এই 3 সংস্থা এগিয়ে আসার কথা জানিয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়নকে বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। নারী উদ্যোক্তা ও নারী আইটি প্রফেশনাল তৈরি করতে বাংলাদেশ অনেক প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি। জেনারেশন ইকুয়ালিটি ফোরাম প্যারিসের আয়োজনে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। Our Digital Bangladesh vision has meaningfully integrated women in IT sector. We have launched various practical projects aimed at creating women IT professionals and efficient entrepreneurs. We are also using many digital apps in addressing violence against women. In the last 3 years, over 71,000 girls received cyber awareness training, leading to their enhanced safety on cyber platforms. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত পশ্চিম জুরাইন রাস্তায় খানাখন্দ, জলাবদ্ধতা আর বিশুদ্ধ পানির সংকটে নাকাল এই ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে পশ্চিম জুরাইন করিমুল্লাবাগ থেকে জুরাইন কবরস্থান পর্যন্ত সামান্য বৃষ্টিতেই জমে যায় হাত পানি। তবে জুরাইন কবরস্থান সড়ক উন্নয়নের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এবার জলাবদ্ধতার বেশি দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। চারদিকে শুধু পানি আর পানি, থই থই করছে। বৃহস্পতিবার এমন চিত্র দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড জুরাইন কবরস্থান রোড এলাকায়। জানা যায়, জলাবদ্ধতা নিরসনে জুরাইন কবরস্থান রোড উন্নয়নের কাজ করছে
ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু তাদের কাজে গাফিলতির কারণে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি, আবার কোথাও কোথাও কোমর অবধি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কবরস্থানে লাশ দাফন করতে আসা মানুষজন। এখানে লাশ নিয়ে যেতে পারতেছে না, কালকে 11টা বাজে লাশ নিয়ে ওরা যাইতে পারতেছে না, লাশ গাড়ি ডুবে গেছে, চাকা তলায় দিয়েছে। ও লাশ আর সেই জায়গায় গুরুত্বপূর্ণ রোডে একটাই। 1 ঘন্টা বৃষ্টি হলে এই পানিটা 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। এছাড়া এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় ওয়ার্ডের জুরাইন বাজার, তোলারবাগ, আলমবাগ এলাকায়ও। অভিযোগ আছে এমন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে শুধু আশ্বাস মেলে। যে পানি আহে এই ড্রেনে চলে না, আরো বড় ড্রেনের দরকার। বাসাবাড়ির ময়লা আবর্জনা আমরা আপনার ভ্যান গাড়িতে না দিয়ে আমরা মাঝে মধ্যে আমাদের এলাকার লোকজন আপনার ডাস্টবিনে দেয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা তেমন ভালো না, আবার বেশিরভাগ ড্রেন ময়লা আবর্জনায় ভর্তি, ফলে পানি বের হওয়ার কোনো জায়গা নেই। জুরাইন কবরস্থানের যে কন্ট্রাক্টর আছে উনি কাজটারে এত ধীর গতিতে করতেছে যে মানুষ কবরস্থানে যায় তারা, কারণ অগোছালো মানুষ লাশ নিয়ে ঢুকতে পারতেছে না ভিতরে। সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে এই আপনার জলবদ্ধতাটা হইল আমার জুরাইন কবরস্থানের রোডটার মধ্যে সবচেয়ে বেশি এবং আমার আলমবাগে। জলাবদ্ধতায় অবরুদ্ধ এমন পরিবেশ থেকে মুক্তি পেতে ডিএনসিসি মেয়রের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের টাইগার পাসের পাহাড় রক্ষা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা পরিবর্তন করছে সিডিএ। নতুন নকশায় টাইগার পাস থেকে 4 লেনের পরিবর্তে 2 লেনে এলিভেটেড যুক্ত হবে লালখান বাজারের মুরাদপুর ফ্লাইওভারে। সিডিএ বলছে পাহাড় অক্ষত রেখেই নির্মাণ করা হবে এক্সপ্রেসওয়ে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে শহরে আসতে পোহাতে হয় দীর্ঘ যানজট ভোগান্তি, যার সমাধানে 2019 সালে বিমানবন্দর সড়ক থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু করে সিডিএ। নগরীর বারিক বিল্ডিং পর্যন্ত এসে সিটি কর্পোরেশনের বাধায় থমকে গেছে কাজ। দেওয়ানহাট থেকে লালখান বাজার পর্যন্ত অংশে সড়কের দুপাশে আছে নান্দনিক পাহাড়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে ক্ষতিগ্রস্ত হবে তা বলছে চৌশিক। যদি এই জায়গায় যদি ফ্লাইওভারটা যায়, স্বাভাবিকভাবে ফ্লাইওভারের কারণে একটা অবস্ট্রাকশন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে মেয়র মহোদয় মানে সিডিএকে রিকোয়েস্ট করেছে যে এই অন্যভাবে সলভ করার জন্য। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে পাহাড় অক্ষত রেখেই নির্মাণ হবে এক্সপ্রেসওয়ে। পরিবর্তন করা হয়েছে নকশাও। আমরা এমনভাবে ডিজাইনটা করছি যাতে দুটো র্যাম নামছে, যারা এয়ারপোর্ট থেকে আসবে তারা টাইগার পাস মোড়ের আগে একটা র্যাম নামবে এবং টাইগার পাসের পরেই যেখানে আছে ম্যাজিস্ট্রেট কলোনি ওখানে নেমে যাবে। নগর বিশ্লেষকরা বলছেন নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা টাইগার পাস দিয়েই উড়াল সেতু হলে ঢাকা পড়বে সবুজ পাহাড়। টাইগার পাসের পাশে যে নান্দনিকতা, এটিকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কোনোভাবেই যেন দেওয়ানহাট ব্রিজের এই পারে না আনা হয়। 3,250 কোটি 83 লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বিমানবন্দর সড়ক থেকে 16 কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট বলছে সিডিএ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সকালের সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। মাছ উৎপাদনের নতুন উচ্চতায় পৌঁছালো বাংলাদেশ। দীর্ঘ 1 যুগ গবেষণার পর রুই মাছের 4র্থ প্রজন্মের নতুন একটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। গবেষকরা বলছেন সুবর্ণ রুই নামের নতুন জাত স্থানীয় জাতের চাইতে অন্তত 21 ভাগ বেশি উৎপাদনশীল। এর ফলে বিশ্বের মৎস্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাদুপানির মাছ রুই, দেশে প্রতি বছর এর উৎপাদন 4 লাখ মেট্রিক টন। কিন্তু নানান প্রতিকূলতায় রুই মাছের বৃদ্ধি ও উৎপাদন কমেছে। আর এই বিষয়টি মাথায় রেখেই প্রায় 1 যুগ আগ থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রুই মাছের নতুন জাত উন্নয়নে গবেষণা শুরু করে।
যমুনা, ব্রহ্মপুত্র ও হালদা নদীর মতো প্রাকৃতিক উৎস থেকে রুই মাছের ব্রুড সংগ্রহ করে গবেষণার মাধ্যমে গত বছর ৪র্থ প্রজন্মের জাত উদ্ভাবনে সফল হয় প্রতিষ্ঠানটি। রুই মাছের চাহিদা অত্যন্ত বেশি হয়, আমরা রুই মাছের জাত উন্নয়ন নিয়ে কাজ করছি এবং রুই মাছের যে প্রধান সমস্যা দেখা যাচ্ছে যে হ্যাচারিতে উৎপাদিত পোনাগুলো অন্তঃপ্রজনন সমস্যার কারণে মাছের গ্রোথ কমে যাচ্ছে। স্থানীয় জাতের চেয়ে উৎপাদনের মাত্রা বেশি হওয়ায় এই জাত মৎস্য খাতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে বিদেশ থেকে কোনো ব্রুড মাছ আমদানি হচ্ছে না বা আনা হচ্ছে না, এবং ব্যক্তিগত উদ্যোগে এটা আনা সম্ভব না। তাই আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে BRFI এই ধরনের একটা ব্রুড ব্যাংক প্রতিষ্ঠা করুক। দ্রুত বর্ধনশীল হওয়ায় অল্প সময়ে মাঠ পর্যায়ে এই জাতটির সম্প্রসারণ হবে বলে আশা গবেষণা প্রতিষ্ঠানটির। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে যেহেতু এই জাতটি উদ্ভাবন করা হয়েছে, এই জন্য এটির নামকরণ করা হয়েছে সুবর্ণ রুই। এই নামকরণটি করার কারণে মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারিত হবে এবং দেশের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সুবর্ণ রুই স্বাদুপানি ও আধা লবণাক্ত পানির পুকুর, বিল, হাওর, বাওড়েও চাষ করা যাবে। ফলে দেশে এর ফলন প্রায় ৮০,০০০ কেজির বেশি হবে বলে আশাবাদী গবেষকরা। টেস্ট রিপোর্ট, নিউজ 24। করোনা সংক্রমণ রোধে যশোরেও চলছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যে হাট বন্ধ থাকায় ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছে খামারিরা। পানি সম্পদ বিভাগ বলছে অনলাইনে পশু বিক্রির কথা। রিপন হোসেনের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। যশোরের সীমান্ত দিয়ে ২০১৫ সালের পর থেকে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় বিগত কয়েক বছর ধরে জেলায় বেড়েছে খামারের সংখ্যা। জেলার ৮টি উপজেলার বিভিন্ন গ্রামে রয়েছে গরু ছাগলের প্রায় ১১,৫০০ ছোট বড় খামার। এসব খামারে দেশীয় পদ্ধতিতে পালন করা হয়েছে কয়েক হাজার পশু। ১ মাস ধরে দিন রাতের পরিচর্যা মোটা তাজা করা হয়েছে। তবে এখন করোনার কারণে পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। গত বছরে যে দেশের অবস্থা ছিল আর সেই হিসাব করে আমরা কোনো লাভ করতে পারিনি। এই বছরে একটা আশা করেছিলাম যে একটা লাভ হবে, কিন্তু এই বছরেও কি হবে এটা আমরা বলতে পারছি। 1 বছর লালন পালন করছি, এখন এই গরু যদি সেদিনের বিক্রি না হয় যে লসে পড়ে আমরা সবাই খুব আতঙ্কময় থাকবো। গরুর পিছনে যে খরচ হচ্ছে, এখন এটা যদি এই মহামারীর কারণে বিক্রি না করতে পারি বা সরকারের কোনো ব্যবস্থা না করে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা লস হয়ে যাবে। ন্যায্য দামে পশু বিক্রি করতে চান খামারিরা। কিভাবে বেচবো, বাইরে যাবো কিভাবে, যেভাবে করোনা লকডাউন শাটডাউন দেশে যাবে আর বেরোনো পথ পাবো না। সরকারের কাছে এটাই দাবি যাতে যাচ্ছে এই গরুগুলো বিক্রয় করার জন্য সুযোগ দেয়। মহামারীর সময়ে অনলাইনে বিক্রির ক্ষেত্রে খামারি সহ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা যাতে 8টা উপজেলায় এই কুরবানির পশুগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে কোরবানির জন্য যশোরে প্রায় ৭১,২৪০টি গরু ছাগলের চাহিদার বিপরীতে পালন করা হয়েছে প্রায় ৯৫,৪৮৯টি পশু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার লাহিনী সন্ধিয়ারা বেহাল সড়কে এলজিইডির মেরামতের উদ্যোগ কোনো কাজেই আসছে না। ইট বালু দিয়ে গর্ত বন্ধের চেষ্টা বৃথা হচ্ছে, যা সড়কে মিশে যাচ্ছে। সড়কের পরিস্থিতি এত খারাপ যে পুনর্নির্মাণ ছাড়া আর কোনো উপায় নেই বলছেন এই পথ চলাচলকারীরা। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়ার লাহিনী থেকে সান্দিয়ারা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক একেবারেই বেহাল। গর্তের সৃষ্টি হয়ে গেছে চলাচলের অনুপযোগী। সান্দিয়ারা পেরিয়ে সড়কটি মাগুরা জেলার লাঙ্গলবান্ধ পর্যন্ত গেছে। কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলার প্রায় ১২ লাখ মানুষ চলাচল করে এই সড়কে। বর্ষা শুরু হয় তাদের ভোগান্তি আরো বেড়েছে। আমাদের সমস্যা তো আছে, রাস্তা হারিয়ে গাড়িয়ে এটা ওটা জায়গায় জায়গায় যে রিপিট করতেছে, তাতে রিপিট তো থাকবে না। রাস্তাঘাট ভাঙা, বাচ্চা কই যাওয়ার ভয়। এই রাস্তা আমি চলাফেরা করে দেখতেছি খুব সমস্যা, রাস্তা ভাঙা এবং প্লাস এই গাড়ি ঘোড়া চলা যায় না। যেভাবে কাজ হচ্ছে তাতে 1 বছরও টিকবে। প্রায় দুর্ঘটনায় পড়ছে ছোট যানবাহনগুলো। গাড়িটার মাথাটা ভেঙে গেছে, এই তো আসা রাস্তা হওয়ারই দরকার। আমাদের গাড়ি ঘোড়া অনেক সময় ভেঙে যায় এবং দুর্ঘটনা হয়, আমরা গাড়ি চালাতে পারি না। এলজিডি টেন্ডারে একবার কাজ শুরু হয়েছিল, কিন্তু কিছুটা করেই চলে যান ঠিকাদার। দুর্ভোগ কমানোর জন্য আমরা
হেডকোয়ার্টার থেকে ইমার্জেন্সি মেইনটেনেন্স হিসেবে কিছু বরাদ্দ নিয়েছি এবং এটার কাজ এখন চলমান আছে। বড় বড় খানাখন্দগুলো যেগুলো তৈরি হয়েছে সেই খানাখন্দগুলো আমরা মেরামত করছি। মেরামতের ইট বালু উঠে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। বারবার ইট বালু ফেলে কোনো মতে এই সড়কের যে মেরামত কাজ করা হচ্ছে তা নিয়ে অসন্তুষ্ট সড়কে চলাচলকারীরা। তারা বলছেন প্রতিশ্রুতির কথা না বাড়িয়ে এখনই দ্রুত এই সড়কের পুনর্নির্মাণ কাজ শুরু করা হোক। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। চুয়াডাঙ্গায় ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ করে সফলতা পাচ্ছেন চাষিরা। অল্প সময়ে সফলতা আসায় অনেকেই এই চাষে ঝুঁকছেন। স্থানীয় বাজারে বিদেশি এই ফলের চাহিদাও বেশি বলে জানান চাষিরা। ঝুঁকিমুক্ত হয় প্রতি বছরই জেলায় ড্রাগন চাষ বৃদ্ধি পাচ্ছে। জামান আখতারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া বরাবরই কৃষি বান্ধব। কয়েক বছর থেকে জেলার কৃষকরা বিদেশি ড্রাগন ফল চাষে মনোযোগী হচ্ছেন, এতে লাভবানও হচ্ছেন তারা। কৃষকরা জানান, গাছ রোপণের 1.5 বছরের মাথায় ড্রাগন গাছে ফল ধরে। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সহজেই এ ফল ক্রেতাদের কাছে পছন্দের হয়ে উঠছে। এর ফলে ড্রাগন চাষে ব্যাপক সম্ভাবনাও দেখছেন চাষিরা। গত বছর আমি বেচছি ড্রাগন, এখন 1750টা প্লার আছে আমার এখানে। বিঘা প্রতি 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে প্রথমে। আপনার ফল আসা পর্যন্ত 1.5 লাখ টাকা কমপ্লিট। 1 বিঘা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বেচা কেনা করা সম্ভব। দেখছি ড্রাগন চাষ ওই ধান ভুট্টা আছে অনেক কম পরিশ্রমী একটি ফসল, কিন্তু অনেক লাভজনক। কৃষি বিভাগ বলছে, ড্রাগন চাষের জন্য চুয়াডাঙ্গার মাটি অত্যন্ত উপযোগী। যেহেতু পুষ্টিকর ফল, এটা আস্তে আস্তে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। এর প্রযুক্তির যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে আমরা কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশা করতেছি আমরা খুব তাড়াতাড়ি এটার আরো বিস্তার ঘটবে এবং তারা কৃষকরা আর্থিক দিকে লাভবান হবে। এসব চাষিদের হাত ধরে বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারে এবার আনারসের ভালো ফলন হয়েছে, তবে করোনার পরিস্থিতির কারণে দূর দূরান্তের ব্যবসায়ীরা না আসায় কিছুটা বিপাকে পড়েছেন চাষিরা। পচনশীল এই ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনেরও দাবি জানিয়েছেন তারা। সৈয়দ বৈতুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শ্রীমঙ্গলের মিষ্টি ও সুস্বাদু আনারসের সুনাম রয়েছে সারা দেশে। রসে ভরা এই ফলের এবার ভালো ফলন হয়েছে বলুবাড়ি, মুহাজিরাবাদ সহ পাহাড়ি এলাকায়। করোনার কারণে দূর দূরান্তের ব্যবসায়ীরা আসতে না পারলেও স্থানীয় বাজারেই বিক্রি হচ্ছে সুস্বাদু এই ফল। হানিকুইন, জায়ান্ট কিউ জাতের আনারস চাষে লাভবান হচ্ছেন চাষিরা। তবে সরকার ও কৃষি বিভাগের আরও সহযোগিতা চেয়েছেন তারা। মোটামুটি ভালো, আর আমাদের আনারসগুলা বিভিন্ন দেশে যায়। আমাদের শ্রীমঙ্গলে আনারসের চাষ খুবই ভালো, আর বাজারেও বিক্রি খুবই দাম পাইতেছে। চাষিদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তদারকি না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন মিলছে না। তাছাড়া ভরা মৌসুমে ফল সংরক্ষণের জন্য জেলায় হিমাগার তৈরিরও দাবি তাদের। বর্তমানে আছে আনারস ধরো 10-15,000-এর মতো, বাইরে আপনার অর্ধেক বাইরে 5,000 কি 6,000 বাইরে। এইসব জিনিস আমরা আরেকটু ভালো করার জন্য আমাদেরকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হয়, তাহলে আমরা আরেকটু স্বাবলম্বিত হতে পারি। চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আগামীতে আনারস চাষ বৃদ্ধির চেষ্টা করছে বলছে কৃষি বিভাগ। হর্টেক্স ফাউন্ডেশনের মাধ্যমে সিসিএমসি একটা দল করা হয়েছে, স্থাপন করা হয়েছে, এবং তার মাধ্যমে আমরা মার্কেটটা যাতে তারা বিক্রি করতে পারে সঠিক মূল্যে, এবং এখানে একটা সংগ্রহ কালেকশন পয়েন্ট করে এই কালেকশন পয়েন্ট থেকে আমরা বিভিন্ন আড়ত যারা আছে তাদের কাছে বিক্রি করা হয়। শ্রীমঙ্গল ছাড়াও জেলার কমলগঞ্জ, জুড়ি, কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় প্রায় 1,500 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। প্রায় 21,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজস্ব আহরণের রেকর্ড গড়ল চট্টগ্রাম কাস্টমস হাউস। 2020-21 অর্থ বছরে রেকর্ড 51,565 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে তারা। প্রবৃদ্ধি 23.20%। এই প্রবৃদ্ধি এক যুগের মধ্যে সর্বোচ্চ এবং গেল 25 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কর্মকর্তারা বলছেন, রাজস্ব ফাঁকির বিরুদ্ধে
কাস্টমসের সাঁড়াশি অভিযানের কারণে এই অর্জন। আর বন্দরভিত্তিক শুল্ক মূল্যায়নে সমতা আনা সহ অটোমেশন ত্রুটিমুক্ত হলে রাজস্ব আরও বাড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে নয়নবুর রাজওয়ার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। একদিকে করোনা মহামারীর চ্যালেঞ্জ, অন্যদিকে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। এই দুটি বিষয় একসাথে সমন্বয় করেছে কাস্টমস হাউস চট্টগ্রাম। জ্বালানি তেল, গাড়ি আমদানি ও ইলেকট্রনিক্স, এই তিন খাত থেকেই মূলত সবচেয়ে বেশি রাজস্ব আসে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৪,৩০৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থ বছরে রেকর্ড ৫১,৫৬৫ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে তারা, যা বিগত বছরের আহরণের তুলনায় ৯,৭১১ কোটি টাকা বেশি, প্রবৃদ্ধি ২৩.২০%। ২০১৯-২০ অর্থ বছরে ছিল যা ৪১,৮৫৪ কোটি টাকা। ৫১,৫৬৫ কোটি টাকা, যেটা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় ২৩.২০% বেশি। রাজস্ব ফাঁকির প্রবণতা কমাতে কাস্টমস শুল্ক কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানের সুফল বলছেন কাস্টমসের এই কর্মকর্তা। ৪০০ কোটির উপরে আমাদের জরিমানা বাবদে আদায় হয়েছে। প্রবণতা কমছে আমি বলবো না, তবে আমরা সেখানে ইন্টারাপশনটা বাড়িয়েছি। এদিকে বন্দর ভিত্তিক শুল্ক মূল্যায়নে সমতা আনা সহ অটোমেশন ত্রুটি মুক্ত হলে আরও বাড়বে রাজস্ব বলছেন বন্দর ব্যবহারকারীরা। শুল্ক আদায়ের যে শুল্ক মূল্য নির্ধারণ, সেটার যদি সমতা আনা হতো তাইলেও আমরা ৬ থেকে ১০,০০০ কোটি টাকারও রাজস্ব বাড়ত বলে আমরা মনে করি। ত্রুটি মুক্ত ১ মিনিটের জন্য বন্ধ না হওয়া একটা অটোমেশন প্রক্রিয়া নিশ্চিত করা। এই বাস্তবতায় ব্যবসায়ীরা এগিয়ে আসলে রাজস্ব আদায়ের ধরন আরও পাল্টে যাবে বললেন কাস্টমস কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লকডাউনের প্রথম দিনে অনেকটাই ক্রেতা শূন্য ছিল রাজধানীর বাজারগুলো। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত থাকায় সারাদিনই অলস সময় পার করেছেন বিক্রেতারা। তারা বলছেন, ক্রেতার এমন সংকট চলতে থাকলে নষ্ট হবে কাঁচা সবজি সহ অন্য মৌসুমি ফল। লকডাউনের প্রথম দিনে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। নেই চিরচেনা ক্রেতা বিক্রেতার ভিড়, শুয়ে বসে অলস সময় পার করছেন দোকানিরা। কঠোর লকডাউন বাস্তবায়নে মানুষ ঘরে থাকার চেষ্টা করছে, আবার অনেকেই আগেভাগে করে রেখেছেন সপ্তাহের বাজার। তাই ক্রেতার ভিড় না থাকলেও লকডাউনের অজুহাত দেখিয়ে অনেকেই দাম বেশি রাখছেন পণ্যের। আমার হিসেবে আমি দেখতেছি আরো দাম বাড়তেছে। কেমনে বাড়তেছে? লোক কমছে, বেচা কিনা কমছে, এখন ৩০ টাকা মাল ৪০। মানুষ করতে পারে তাই না? আমরা দেশে চাইতে আছে, ওটা তো আর আওয়ামিস নাই, প্রতিদিন গাড়ি আইতে আছে, এটা খাইবো কেটা। একই চিত্র রাজধানীর হাজারীবাগের কাঁচা বাজারেও। ক্রেতার অভাবে দোকানেই পচে নষ্ট হওয়ার পথে মৌসুমি ফল। ১,০০০ লেচু আনছে, ১০০ লেচু বেচছে, এখনো ৯০০ লেচু আছে, কোনো কাস্টমার নাই, গ্রাহক নাই, বাজারে মাল্লিয়া বলেছে ক্রেতা নাই, বেচা কিনি নেই, কি করে খামু কোন? লকডাউনে কৃষি ও খাদ্যপণ্য পরিবহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকায় বাজারে পণ্য সরবরাহ ছিল অনেকটাই স্বাভাবিক। তবে সর্বত্রই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গেল ৫ দিনের তীব্র তাপদাহে অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রাদেশিক কর্মকর্তারা। প্রদেশের মৃতদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধানের বরাতে বিবিসি জানায়, মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয় বলে ধারণা করা হচ্ছে, তবে তা আরও নিশ্চিত হতে হবে। মৃতদের অধিকাংশই একাকী ঘরে বাস করতেন এবং তাদের বাসায় বাতাস আসা যাওয়ার ব্যবস্থা ছিল না। তীব্র তাপদাহে কানাডার লিটন শহরে সৃষ্ট দাবানল অব্যাহত থাকায় শহরটি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্র অল্প কিছু স্থানে দেখা যাচ্ছে এই দাবদাহ। জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের অস্বাভাবিক গরম দেখা যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। বর্ণিল আয়োজনে পালিত হলো চীনের কমিউনিস্ট পার্টির ১০০বর্ষপূর্তি। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে ১০০বর্ষপূর্তির এই অনুষ্ঠানে ৭০,০০০-এর বেশি মানুষ সমবেত হন। সেনাবাহিনীর জেট বিমান মহড়া, গোলাবর্ষণ, স্যালুট আর
দেশাত্মবোধক সঙ্গীতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে তিয়েনআনমেন স্কোয়ার। কমিউনিস্ট পার্টির 100 বর্ষ পূর্তি নিয়ে বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। 100 বর্ষ পূর্ণ করেছে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি। বৃহস্পতিবার সকালে রাজধানী বেইজিং এর ঐতিহাসিক তিয়েনআনমেন চত্বরে সেনাবাহিনীর জেট বিমান মহড়া দেয়। কামান থেকে গোলাবর্ষণ শুরু করে, সেলুট জানানো হয়, এছাড়া সঙ্গীত পরিবেশন করা হয়। 100 বর্ষ পূর্তি অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীরা চীনের পতাকা তুলে ধরেন। চীনের অর্জন নিয়ে 100 জন র্যাপারের একটি গানও প্রকাশ করা হয়েছে। কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা মাও সেতুং এর পর সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিশেষ এই দিনটি উপলক্ষে তিয়েনআনমেনে ভাষণ দিয়েছেন তিনি। তার বক্তব্য শুনতে চত্বরটিতে জড়ো হয়েছিল প্রায় 70,000 মানুষ। প্রায় 100 বছর আগে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক যুদ্ধের পর 1949 সালে তারা চীনের ক্ষমতায় আসে। তারপর থেকে 72 বছর ধরে দলটি চীন শাসন করে আসছে। 2020 সালে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে 24,30,000 নতুন সদস্য যুক্ত হন। এখন দলটির সদস্য সংখ্যা 9,51,00,000-এর বেশি। মাসুদ রানা, নিউজ 24। প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচন করলেন ডায়ানার 2 ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ডায়ানার 60তম জন্মদিনে বিশেষ সম্মাননা জানানো হয়, আর এর মাধ্যমে হ্যারি ও উইলিয়ামের পুনর্মিলিত হলেন। সম্প্রতি হ্যারি রাজ পরিবারের প্রতি ক্ষোভ দেখিয়েছেন, এমনকি মেগান পরিবারের সদস্যদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনেন। তারপর দুই ভাইয়ের কাছাকাছি আসা শুধু বার্মিংহাম রাজপ্রাসাদেই নয়, দেশবাসীর কাছে বেশ গুরুত্ব পায়। বৃহস্পতিবার কেনসিংটন প্যালেসে উন্মোচন করা হয় পিপলস প্রিন্সেসের প্রতিকৃতি। মূলত যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে ডায়ানার ইতিবাচক প্রভাবকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। 2017 সালে এর অনুমতি দেন ডায়ানার 2 ছেলে প্রিন্স উইলিয়ামস ও প্রিন্স হ্যারি। তবে করোনায় মহামারীর কারণে শেষ সময় পিছিয়ে যায় পরিকল্পনা। 1997 সালের 31 আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত। আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারারেতে স্থানীয় সময় দুপুর 1:30টায় মাঠে নামে মুমিনুল্লাহ। অনুশীলন চলে টানা 4 ঘন্টা। সফররত দলের প্রত্যেকে এদিন নিজেকে ঝালিয়ে নেন। সেশনে ছিলেন গোটা কোচিং ইউনিট এবং টিম ম্যানেজমেন্ট। এবার জাতীয় দলের সাথে আছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। জিম্বাবুয়ের কন্ডিশনকে হালকাভাবে নেবার সুযোগ নেই বলে জানিয়েছেন অভিজ্ঞ স্পিনার। এদিকে একমাত্র টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে 20 সদস্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এখানে ডোমিনেট করে পেস বোলার আনডাউটেডলি, বাট আপনার স্পিনারদের কিন্তু এখানে মানে একটা ভালো রোল প্লে করতে হয়। যে কিছু কিছু ক্ষেত্রে থাকে রান কন্টেইন করা, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে যে কিছু ব্রেক থ্রু এনে দেওয়া। যে কোনো প্লেয়ারকেই আসলে প্রত্যেকটা কন্ডিশনে খেলতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো যে যত ভালো কুইকলি অ্যাডজাস্ট করতে পারবে তার তত বেশি, যে মানে সে তত ভালো প্লেয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে এবার ইএসপিএন ক্রিক ইনফো নিজেদের মাসিক আয়োজন দ্য ব্রিফিং এ ব্যাড বিহেভিয়ার কিং বা বাজে আচরণের রাজা হিসেবে সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছে। একই প্রতিবেদন বাজে আচরণ করা ভাই হিসেবে শ্রীলঙ্কার 3 ক্রিকেটার কুশল মেন্ডিস, সিনোশান ডিকভেলা ও নিরোশান গুনাথিলাকার নাম উল্লেখ করেছে। কেননা জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝে জৈব সুরক্ষা বলয় ভঙ্গের মতো গর্হিত কাজ করেছেন এই 3 দল। বিনোদনের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। অশ্লীলতা, নকল, পাইরেসি কিংবা সিনেমা হলের পরিবেশ, এমন নানা সংকটে দীর্ঘদিন থেকেই হল বিমুখ বাংলা সিনেমার দর্শক। এমন বাস্তবতায় 1400 সিনেমা হল থেকে বর্তমানে সংখ্যাটা মাত্র 68। এমন অবস্থার উত্তরণে 300 সংসদীয় আসনে 300 সিনেপ্লেক্স নির্মাণের দাবি জানাচ্ছেন প্রযোজক নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।
দীর্ঘদিন থেকে জানিয়ে আসা তার এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। একসময় মানুষ দল বেঁধে সিনেমা দেখতে যেত, কিন্তু পুরনো সেই দিন এখন আর নেই। নানা কারণে একের পর এক বন্ধ হয়ে গেছে সিনেমা হল। বেশ কয়েক বছর ধরে চলছে বাংলা সিনেমার ক্রান্তি লগ্ন, যেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা ভাইরাস। অদৃশ্য এই ভাইরাসের প্রকোপ বাড়ায় 1.5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সারা দেশে প্রেক্ষাগৃহ। বাংলা সিনেমার বর্তমান বেহাল অবস্থা দূর করতে 300 সংসদীয় আসনে সরকারি সহযোগিতায় সিনেপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছেন চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। তথ্য প্রযুক্তির যুগে এখন মানুষ কেন ভাঙা চেয়ারে বসে সিনেমা দেখবেন, এবং আমাদের দেশের সিনেমার যে বর্তমান অবস্থা বা দুরবস্থা চলছে, এই অবস্থার একটা উত্তরণ দরকার আছে। এখানে আমার কাছে মনে হয়েছে যে 300 এমপির তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি নির্দেশ দেন, একটি আসনে একটি চমৎকার সিনেপ্লেক্স হয়, তাহলে কিন্তু ওই আসনের চেহারাটাই পাল্টে যায়। সিনেমা একটি বড় বিনোদন মাধ্যম। দর্শকদের সিনেপ্লেক্স উপহার দিতে পারলে সব শ্রেণীর দর্শক হলে এসে ছবি দেখবে, এমন প্রত্যাশা এই নির্মাতার। এটি আমাদের ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত একটি দাবি। এই দাবিটা পূরণ হলে হবে কি, দেখবেন যে এখন আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে গুটি কয়েক মানুষ সিনেমা নিয়ে কথা বলে বা কথা বলি আমরা, তখন কিন্তু বাংলাদেশ সারা বাংলাদেশেই সিনেমা নিয়ে কথা বলবে। যারা সিনেমা দেখতে চায় পরিবার পরিজন নিয়ে, তারা কিন্তু একটা ভালো পরিবেশ পাবে এবং তারা কিন্তু আগের মতো আবার পরিবার নিয়ে সবাই ছবি দেখতে যাবে। রাজধানী ঢাকার সিনেপ্লেক্সের সাথে লড়াই করে টিকে আছে মাত্র 14টি সিনেমা হল। প্রদর্শনের জন্য যথেষ্ট সিনেমা না পেয়ে বন্ধ আছে এর 80 ভাগ। সারা দেশে চিত্র একই। 300 সংসদীয় আসনে 300 সিনেপ্লেক্স নির্মিত হলে আবারও কি বাংলা সিনেমার সুদিন ফিরবে, তার সময় বলে দিবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।